বাংলাদেশে যেন নতুন এক অধ্যায় শুরু হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসন শেষ হয়েছে, আর সেই শাসনের অবসান ঘটে গণ অভ্যুত্থানে তোড়ে। মানুষের ক্ষোভ, দুঃখ আর দীর্ঘদিনের হতাশা একত্রিত হয়ে ক্ষমতার পরিবর্তন আনতে বাধ্য করেছে। আর ঠিক এই পরিস্থিতিতে নেতৃত্বের মঞ্চে এসেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নতুন সরকার কি এই সংকট সামাল দিতে পারবে? দেশের ভেতরে তো বটেই, দেশের বাইরেও বাংলাদেশকে ঘিরে নতুন নতুন ষড়যন্ত্র মাথাচাড়া দিচ্ছে। ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশী কি এই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে কৌশলগতভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে? সামরিক দখল নয়, বরং অর্থনৈতিক আর কূটনৈতিক কৌশলে বাংলাদেশের উপর কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে? তিস্তার পানি চুক্তি থেকে সীমান্ত হত্যা, অর্থনৈতিক চাপে নত করার পরিকল্পনা, সবকিছুই যেন বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার পথ দেখাচ্ছে। এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব ভারত কিভাবে তাদের প্রভাব বিস্তার করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সামনে আসা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো কি। 2024 সাল বাংলাদেশের ইতিহাসে এক বড় পরিবর্তনের বছর। শেখ হাসিনা দীর্ঘ শাসনামল, যা উন্নয়ন আর অবকাঠামোগত অগ্রগতির জন্য পরিচিত ছিল, শেষ হয়েছে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের মাধ্যমে। উন্নয়নের সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতি, দমননীতি আর স্বজনপ্রীতির অভিযোগগুলো এতদিনে জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। দেশের মানুষ তীব্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, আর এই শূন্যস্থান পূরণ করতে নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিশ্বব্যাপী পরিচিত একজন নোবেল বিজয়ী, কিন্তু সরকার পরিচালনার চ্যালেঞ্জ কি নোবেল পুরস্কারের গৌরব দিয়ে জয় করা সম্ভব? দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, বৈদেশিক ঋণের চাপ এবং জনসাধারণের প্রত্যাশা সামাল দেওয়া কি এত সহজ হবে? অন্যদিকে এই সংকটকে ভারতের মতো কৌশলী প্রতিবেশী কিভাবে দেখছে? ভারতের সাম্প্রতিক কার্যক্রমগুলো ইঙ্গিত দিচ্ছে যে তারা বাংলাদেশের এই অস্থিরতাকে একটি সুযোগ হিসেবে দেখছে। সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনীর তৎপরতা বৃদ্ধি, বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের আধিপত্য এবং যৌথ প্রকল্পের নামে অর্থনৈতিক চাপ তৈরি করার কৌশল সবকিছুই প্রশ্নের জন্ম দিচ্ছে। বাংলাদেশ কি কেবল একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি দেশের সার্বভৌমত্ব নতুন করে হুমকির মুখে? ভারতের এই কার্যকলাপ কি বন্ধুত্বপূর্ণ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশল? বাংলাদেশ ও ভারতের সম্পর্কের শিকড় ইতিহাসে গভীরভাবে প্রথিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভূমিকা ছিল অসামান্য। সেই ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের সম্পর্ককে একটি বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের আড়ালে যে দ্বন্দ্ব, অসন্তোষ এবং অবিশ্বাস তৈরি হয়েছে তা আজ আর গোপন নেই। তিস্তার পানি চুক্তি 1 দশকেরও বেশি সময় ধরে ঝুলে আছে। এই চুক্তি বাংলাদেশের জন্য জীবন মরণের প্রশ্ন হলেও ভারতীয় রাজনীতির অঙ্গনে এটি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয়। বছরের পর বছর ধরে বাংলাদেশের কৃষিখাত তিস্তার পানির অভাবে ক্ষতির মুখে পড়েছে, অথচ ভারত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে, আর তিস্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি যেন কেবল কূটনৈতিক আলাপে আটকে আছে। আরেকটি বড় ইস্যু হল সীমান্ত হত্যা। বাংলাদেশ ভারত সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের প্রাণ হারানোর ঘটনা দুই দেশের সম্পর্কে গভীর ফাটল ধরিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে বাংলাদেশি জনগণের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও সীমান্তে রক্ত ঝরছে, আর এর সমাধানে ভারত স্পষ্ট কোনো উদ্যোগ নিচ্ছে না। তবে সবচেয়ে জটিল বিষয় হল অর্থনৈতিক সম্পর্ক। ভারতীয় পণ্যে বাংলাদেশি বাজার এতটাই ভরপুর যে বাংলাদেশের অনেক স্থানীয় শিল্প টিকতে পারছে না। বছরে প্রায় $12 বিলিয়ন বাণিজ্য ঘাটতি শুধু অর্থনৈতিক নয়, বরং একটি কৌশলগত চ্যালেঞ্জ। ভারতের এই অর্থনৈতিক আধিপত্য বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো পরিস্থিতিকে আরও জটিল করেছে। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বাংলাদেশের অবকাঠামোগত প্রকল্পে ভারতীয় বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি এবং নানা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বার্থে কথা বলার নামে নিজেদের প্রভাব বিস্তার করা সবকিছুই প্রমাণ করে যে ভারত শুধু বন্ধু নয়, বরং কৌশলগত প্রভুত্বের জন্য তৎপর। আজকের আধুনিক বিশ্বে সামরিক আগ্রাসন দিয়ে কোনো দেশ দখল করা প্রায় অসম্ভব, তবে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে একটি দেশকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভারতের ক্ষেত্রেও বিষয়টি ঠিক সেরকম।
তারা বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে চাইছে না, বরং বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক চাপের মাধ্যমে দেশের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে। ভারত ও বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক এখন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশ ক্রমাগত ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। স্থানীয় শিল্পগুলোর প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাচ্ছে। তিস্তার পানি চুক্তি এবং সীমান্ত নিরাপত্তার মতো ইস্যুগুলোতে ভারতীয় কর্তৃপক্ষের উদাসীনতা কেবল তাদের কৌশলগত চাপ তৈরির নীতি প্রকাশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত এমন একটি অর্থনৈতিক অবস্থান তৈরি করতে চাচ্ছে যেখানে বাংলাদেশ ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এটি সরাসরি দখল নয়, কিন্তু একটি কৌশলগত অধীনতার রূপ। তবে বাংলাদেশের জনগণের সচেতনতা এবং রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অবস্থান এই চাপ মোকাবেলায় সহায়তা করতে পারে। বর্তমান সরকার যদি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা এবং কূটনৈতিক চুক্তি নিয়ে কাজ করে, তবে এই চাপ মোকাবেলা করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে এই সরকারের সামনে চ্যালেঞ্জের পাহাড়। দেশের অর্থনীতি ক্রমাগত চাপের মধ্যে রয়েছে। ডলার সংকট, বৈদেশিক ঋণের বোঝা এবং বিনিয়োগের ঘাটতি সরকারের জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উত্তরণের পথের কাঁটা সরাতে হলে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজন। কিন্তু এর মধ্যেই ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর চাপ মোকাবেলা করতে গিয়ে এই সরকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভারত ও বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ডক্টর ইউনূস বলেছেন, আমরা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবেই আপোষের বিষয় নয়। কিন্তু এই বক্তব্যের আড়ালে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক চাপকে তিনি কিভাবে সামাল দেবেন, সেটি একটি বড় প্রশ্ন। ডক্টর ইউনূসের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হল জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করা। শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু তারা কতটা এই সরকারের সঙ্গে থাকবে সেটি নির্ভর করবে সরকারের কার্যক্রমের উপর। বাংলাদেশ কি ভারতের কৌশলগত আধিপত্যের শিকার হবে, নাকি দেশের জনগণ এবং নেতৃত্ব মিলে এই চাপকে অতিক্রম করতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। শুধু ভারতের উপর নির্ভরশীল হওয়া নয়, বরং বিকল্প কৌশল খুঁজে বের করা জরুরি। বাংলাদেশের জনগণ যদি সচেতন থাকে এবং নেতৃত্ব যদি দৃঢ় অবস্থান নেয়, তবে এই চ্যালেঞ্জ জয় করা সম্ভব। তবে যদি নেতৃত্ব দুর্বল হয় এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারে। ভারত কি বাংলাদেশের উপর কৌশলগত দখল নিতে সক্ষম হবে, নাকি দুই দেশ সম্পর্কের নতুন এক যুগে প্রবেশ করবে? বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে তা এখনই বলা কঠিন। তবে এক জিনিস নিশ্চিত, দেশের জনগণের ঐক্য আর নেতৃত্বের দূরদর্শিতা এই সংকটের মূল চাবিকাঠি।